দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আতিকুল ইসলাম শাকিল। আজ আমি এসেছি এমন একজনের কাছে যিনি বাংলাদেশ ফুটবল নিয়ে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যুক্ত হয়েছেন। উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে বাংলাদেশের বয়সভিত্তিক দলগুলোর সাথে কাজ করেছেন এর আগে, তবে বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করার সুযোগ ওনার এর আগে হয়নি। তবে এবার যেভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুক্ত হয়েছেন, এবার কিন্তু সুযোগ হয়েছে। বাংলাদেশ জাতীয় দলের সাথে উনি কাজ করতে পারবেন, বাংলাদেশ নারী দলের সাথে কাজ করতে পারবেন। ফুটবল ফেডারেশনে যত দল আছে ফেডারেশন চাইলে সবগুলোতে ওনাকে কাজে লাগাতে পারবেন। উনি কিন্তু অনেক ইয়াং একজন মানুষ। উনি বুয়েটে পড়াশোনা করেও উনি কিন্তু ফুটবলের দিকে চলে এসেছেন। উনি চলে এসেছেন আসলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে উনি কাজ করবেন, ফুটবলারদের আসলে পারফরমেন্স নিয়ে উনি অ্যানালিসিস করবেন এবং সেই বিষয়টি আসলে কোথায় ফুটবলারদের গ্যাপ থাকলো, কোথায় আসলে আরও উন্নতি করার প্রয়োজন, যেই বিষয়গুলো আসলে প্রধান কোচকে উনি অ্যাসিস্ট করবেন। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ নাসিফ ইসলাম। স্বাগত আপনাকে। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে যুক্ত হলেন, বাংলাদেশ টিমের সাথে বলা যায় যুক্ত হলেন, এটা কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, এটা আমরা যদি বলি যে আমাদের যেই ক্যারিয়ার পাথ যদি আমরা চিন্তা করি, সেই ক্যারিয়ার পাথের অংশ হিসেবে আমাদের সবারই লক্ষ্য থাকে বা ইচ্ছা থাকে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমরা কাজ করব। বাংলাদেশ জাতীয় ফুটবল দল, সিনিয়র দল বা বয়সভিত্তিক যে দলগুলো রয়েছে সেগুলোর সাথে কাজ করা এবং সেখানে প্লেয়ারদের সাথে কাজ করা বা কোচিং স্টাফের সাথে কাজ করা, সেখানে কিছু ইনপুট দেওয়া বা ইম্প্যাক্ট রাখতে পারা। লম্বা সময় এবার কাজ করার সুযোগটা হচ্ছে, সো সেই হিসাবে বেশ ভালো লাগছে এবং আশা করছি যে আমাকে যেই দায়িত্বগুলো দেওয়া হবে বা যেই কাজগুলো দেওয়া হবে সেগুলো যথাযথভাবে আমি ফুলফিল করতে পারবো বলে আমি আশা করছি। আপনার যে এই অ্যানালিস্ট হয়ে ওঠা, তো আপনার যদি শুরুটা বলতেন। আসলে আমরা যখন আমার পড়াশোনা যেহেতু বুয়েটে করা হয়েছে, তো বুয়েটে এখানে আমরা কোচ হিসেবে মারুফুল হক স্যারকে পেয়েছিলাম। তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন উনি ইংল্যান্ড থেকে UEFA A লাইসেন্স করছিলেন। তো সেই জিনিসটা অনেক বেশি আমাকে বিশেষ করে ইনফ্লুয়েন্স করেছিল। তো তখন সেভাবে খুঁজে স্পোর্টস সায়েন্স নিয়ে আমরা দেখলাম যে ইউএসএতে বা ইউকেতে এরকম স্পোর্টস সায়েন্স পারফরমেন্স অ্যানালিসিস নিয়ে অনেক রকমের মাস্টার্স প্রোগ্রাম রয়েছে বা পিএইচডি প্রোগ্রাম রয়েছে। তো সেই সময় আমি জিআরই আইএলটিএস দিয়ে তখন আমার আমেরিকার জন্য আমি অ্যাপ্লাই করলাম, যেহেতু আমার অনেক ফ্রেন্ড যখন আছে আমার প্রসিডিউরগুলো জানা ছিল অনেক ইজিলি। সেখানে আমি ইন্ডিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে আমেরিকার সেখানকার স্পোর্টস সায়েন্স যে ডিপার্টমেন্টটা রয়েছে, কাইনেসিওলজি, রিক্রিয়েশন অ্যান্ড স্পোর্টস, সেখানে আমার 2 বছর মাস্টার্স করা ফিজিক্যাল এডুকেশন মেজর ইন কোচিংয়ের উপরে, যেহেতু আমি কোচিং বেসড কাজ করতে চাচ্ছিলাম। তো সেইটা দিয়ে আমার বলা যেতে পারে যে স্পোর্টস অঙ্গনে, যেহেতু আমি প্রফেশনাল পর্যায়ে কখনো খেলি নাই, আমি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত খেলাধুলা করেছি, তখন আমার কাছে মনে হচ্ছে আমার একটা স্পোর্টস লাইনে কাজ করতে চাই প্রফেশনাল পর্যায়ে, আমার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, যেটা আমাকে একটা বেস দিবে, যেটা লং টার্মে যখন আমি কাজ করব সেটা আমাকে একটা স্ট্রং একটা বেস দিবে, যেটা বেস করে আমি সামনে আগাতে পারবো, প্রোগ্রেস করতে পারবো। তো সেই মাস্টার্সটা করলাম স্পোর্টস সায়েন্সে 2 বছরের। এবং ওই সময় স্যার আমাকে বললেন তুমি যদি ফুটবল কোচিং আসতে চাও তাহলে কোচিং লাইসেন্স করতে হবে। তো সেখানে তখন আমি বাফু থেকে সি লাইসেন্স করলাম 2018 সালে যাওয়ার আগে। আর ওখানে থাকা অবস্থায় ইউএস সকার ফেডারেশন রয়েছে, ওখানকার গ্রাসরুট কোর্সগুলো করা হয়েছিল। আর দেশে আসার পরে 2020 সালে মাস্টার শেষ করার পর তখন আমি চিন্তা করলাম আমি দেশে ব্যাক করতে চাই। তো মাস্টার শেষ করার পর দেশে ব্যাক করলাম। দেশে ব্যাক করার পর তখন বি লাইসেন্সটা হচ্ছিল, তখন বি লাইসেন্স অ্যাপ্লাই করলাম, বি লাইসেন্সও করা হলো। তো আমার এখন পর্যন্ত এএফসি বি লাইসেন্স পর্যন্ত করা আছে। আর সামনে আসলে এ লাইসেন্স শুরুতে যাচ্ছে, সেখানে সিলেকশন করা হয়েছে। তো আশা করি এবছর সেটাও করা হয়ে যাবে। দেশে আসার পরে তখন আমার একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আমি কোন টিমের সাথে কাজ করতে পারবো বা কী করতে পারবো। আর আমি যখন মাস্টার্স করছি তখন এমবিপি স্কুল অফ কোচেস নামে স্পেনের একটা অর্গানাইজেশন রয়েছে, নামকরা প্রতিষ্ঠান রয়েছে, তারা এরকম বিভিন্ন রকমের কোর্স করায়। তো তাদের একটা খুব নামকরা কোর্স ছিল স্কাউটিং অ্যান্ড গেম অ্যানালিসিস। তো আমার যেহেতু মনে হচ্ছিল যে আমার অ্যানালিসিসটা শেখা দরকার, বা ফুটবল আমি যখন কোচ হিসেবে কাজ করবো বা অ্যানালিসিস হিসেবে যদি আমি কাজ করি, তাহলে আমার একটা বেস থাকা দরকার, যেটা বলছি একাডেমিক বেস যেমন থাকা দরকার, ঠিক একইভাবে আমার টেকনিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে আমার একটা বেস থাকা দরকার। ওদের কোর্সটা খুব সুন্দর করে গোছানো ছিল। ওরা প্রথম এটা সবসময় মানে ওদের ওখানে গিয়ে করতে হতো, কিন্তু ওই সময়টায় ওরা করোনা ঠিক পরপর তারা এটা অনলাইনে অ্যাভেলেবেল করলো। ওই সময় আমি কোর্সটা করলাম, আমার কাছে মনে হলো যে খুব চমৎকার একটা কোর্স, যেটা আমার বেস হিসেবে আমি মনে করি যেই কোর্স থেকে আমার টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে এবং সেটার উপর বেস করে আসলে পরবর্তীতে আরও একটু এক্সপ্লোর করা বা এক্সপ্যান্ড করা নলেজটাকে। তো ওই কোর্সটা যখন করলাম তখন আমার কাছে মনে হলো একই সাথে ওই কোর্সের একটা খুব চমৎকার জিনিস হলো আপনাকে একটা ফাইনাল অ্যাসাইনমেন্ট দিবে, যে অ্যাসাইনমেন্ট অনেক বড়, আপনার একটা ম্যাচ অ্যানালাইসিস করতে হবে একটা টিমকে নিয়ে এবং 2টা ফেজ অ্যানালাইসিস করতে হবে। তো যখন আপনি সফটওয়্যার ইউজ করতে হবে, তো আপনি একজন অ্যানালিস্ট হিসেবে যখন টিমের সাথে কাজ করতেছেন তখন আপনার যেই জিনিসগুলো করার দরকার সেটা আপনি ওই কোর্সের ওই ফাইনাল অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়েই করে ফেলতে পারতেছেন। নলেজও গেইন করলেন, আবার একটা প্র্যাকটিক্যাল কাজ করার একটা স্কিলটাও আপনার হয়ে গেল, প্র্যাকটিস করা হয়ে গেল। তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি অ্যানালিস্ট হিসেবে কাজটা শুরু করি এটা আমার জন্য বেটার,
আমার জন্য সহজ হবে, ইজি হবে, মানুষকে কনভিন্স করা সহজ হবে। এবং এই ক্ষেত্রে আমি একটা জিনিস নতুনভাবে অ্যাড করতে পারবো, কারণ কোচিং তো আছেই, কিন্তু বাংলাদেশে কিন্তু আসলে অ্যানালিস্ট ওভাবে আমি দেখি নাই, মানে ওই সময়টা অ্যাটলিস্ট ফুটবলের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, হয়তো আগে অনেকে কাজ করেছেন বা ফরেন অ্যানালিস্টও বাংলাদেশে কাজ করেছেন, সাইফ স্পোর্টিং ক্লাবেও কাজ করেছেন। তো আমার কাছে মনে হয়েছিল যে আমি অ্যানালিস্ট হিসেবে কাজটা শুরু করলে আমার জন্য বেটার হবে। সো তখন সাইফ স্পোর্টিং ক্লাবে নাসির স্যার ছিলেন আমাদের, উনিও বুয়েটের মেকানিক্যাল 93 ব্যাচের। তো ওনার কাছে আমি যখন বললাম স্যার আমি এরকম কাজ করতে চাই, তো উনি আমাকে, যেহেতু সাইফ স্পোর্টিং ক্লাবে আগে পারফরমেন্স অ্যানালিস্ট কাজ করেছেন, ফরেনার ছিলেন, তো উনি তখন আমাকে সুযোগ দিলেন, হ্যাঁ তুমি তাহলে আমাদের ক্লাবে অ্যানালিস্ট হিসেবে কাজ শুরু করো, তোমার জন্য স্টার্টিংটা ভালো হবে। ওই সময় পলপুটকে পেলাম কোচ হিসেবে, বেশ নাম করা কোচ, উনি এখন উগান্ডা ন্যাশনাল টিমের কোচ। সো ওনার সাথে আমার প্রফেশনাল পর্যায়ে কাজ করাটা শুরু হলো, যেটা আমার জন্য অনেক হেল্পফুল ছিল। এবং সাইফ স্পোর্টিং ক্লাবে কাজ করার ক্ষেত্রে আরেকটা জিনিস আমি সুযোগটা পেয়েছিলাম, জিপিএস ছিল তখন সাইফ স্পোর্টিং ক্লাবে। সো সেখানে আমার জিপিএসটাও আমার শেখার সুযোগ হয়েছে, কাজ করার সুযোগ হয়েছে। আর এই সব কিছুর ক্ষেত্রে অনেক কথা যেহেতু বললাম, এই সব কিছুর ক্ষেত্রে মারুফুল হক স্যারের অবদানটা, তার ইনফ্লুয়েন্স, তার গাইডেন্স, সেটা আমাকে অনেক বেশি হেল্প করেছে। এবং যেটা বললাম যে কাজের ক্ষেত্রে শুরুটা সাইফ স্পোর্টিং ক্লাবের নাসির স্যার, তিনি আমাকে প্রথমে সুযোগটা দিয়েছিলেন। সো এই দুইটা জায়গাতে আমার আসলে বলা যেতে পারে যে কাজের ক্ষেত্রে, মানে পড়াশোনার পরে একাডেমি ব্যাকগ্রাউন্ডের পরে তখন কাজের ক্ষেত্রে ঢোকা, এবং এর পরবর্তীতে সাইফের পরে শেখ জামান ধানমন্ডি ক্লাবে কাজ করা হয়েছে। আর বাংলাদেশ অনূর্ধ্ব 23 জাতীয় দলের সাথে মাঝখানে দুইটা এএফসি অনূর্ধ্ব 23 যে বাছাই পর্ব খেলা ছিল 2021 এবং 2023 সালে, তখন সেখানে মারুফ স্যারের সাথে এবং মিন্টু ভাইয়ের সাথে কাজ করার সুযোগ হয়েছে। ফুটবলার অ্যানালিস্ট হিসেবেও কাজ করেছেন ওদের সাথে। ফুটবল 2022 সালের ওয়ার্ল্ড কাপে ফুটবল অ্যানালিস্ট হিসেবে, মানে ভিডিও অ্যানালিস্ট হিসেবে কাজ করেছিলাম। আর 24 সালের ইউরো কোপা, সেটাও কাজ করা হয়েছিল। মাঝখানে 23 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট সেটাতেও কাজ করা হয়েছিল। তো আপনি ফাইনালি ফুটবলকে কেন বেছে নিলেন? আসলে ছোটবেলায় ক্রিকেটটা একটু বেশি খেলতাম। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেটে টাকা বেশি, তো সেই ক্ষেত্রে আপনি ফুটবল বেছে নিলেন, এটা অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয়, এটা আমি মানে যখন আমি চিন্তা করছিলাম যে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যখন কাজ করছি, তখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে কাজ করার সময় আমার কাছে মনে হয়েছে যে এটা আমি আসলে আর এনজয় করতে পারছি না, খুব বেশি মজা পাচ্ছি না। তো তখন মনে হচ্ছিল যে যেটা আমি এনজয় করতে পারছি না, সেটা আগামী 30 বছর আমি ক্যারিয়ার হিসেবে দেখবো বা করবো, এটা আমার কাছে ভালো লাগবে না। যেটা আমার ভালো লাগে সেটা আমি করতে চাই। তো স্পোর্টস ভালো লাগে, স্পোর্টসে আসতে চাই। তো কখনো মনে হয়নি যে টাকা কত বা এখানকার থেকে আমি কী ফ্যাসিলিটিস পাবো, এটা আমার কাছে কখনো মনে হয় না। আমি বরং আমার বাসাতে এরকমই বলেছিলাম যে যদি টাকা পয়সা নাও থাকে, আমি স্পোর্টসেই কাজ করবো, আমি ফুটবলে কাজ করবো, ব্যাপারটা এরকম ছিল। জাতীয় দলের সাথে তো আপনি এখন কাজ করবেন। এখন আমার কাজটা হবে বাফুফের অধীনে যতগুলো দল রয়েছে সেসব আমাকে যেভাবে করে ইনভলভ করা হবে, যে কোনো দলের সাথে ইনভলভ করা হতে পারে এবং যে কোনো দলের সাথে কাজ করা হতে পারে আর কি। এই কাজগুলো কিভাবে হয়, মানে দর্শকদের যদি আপনি ওই বিষয়গুলো জানাতেন আসলে। আচ্ছা, মানে আমি যদি এভাবে বলি যে একজন ফুটবল অ্যানালিস্টের কাজ কী, এভাবে যদি আমি জিনিসটাকে বলার চেষ্টা করি, সিম্পলভাবে যদি আইডিয়া দিতে চাই, তাহলে ধরা যেতে পারে 3 থেকে 4টা ধরনের বা টাইপের কাজ হতে পারে। একটা হলো অপোনেন্ট টিম অ্যানালাইসিস, যেখানে আপনি প্রতিপক্ষ অ্যানালাইসিস করছেন। একটা হলো ওন টিম অ্যানালাইসিস, যেখানে আপনি আপনার নিজের টিমের অ্যানালাইসিস করছেন। আরেকটা হতে পারে ট্রেনিং অ্যানালাইসিস, যখন আপনি ট্রেনিং করাচ্ছেন, সেই ট্রেনিংটা আপনি রেকর্ড করে ট্রেনিং অ্যানালাইসিস করতে পারবেন। এর সাথে আরেকটা যোগ করতে পারেন ইন্ডিভিজুয়াল প্লেয়ার অ্যানালাইসিস, সেটা ওন টিম অ্যানালাইসিস এবং ট্রেনিং অ্যানালাইসিস থেকেও চলে আসতে পারে। আর সাথে আরেকটা জিনিস যোগ হতে পারে, যদি আপনার জিপিএস থাকে তাহলে আপনি জিপিএস অ্যানালাইসিস করতে পারেন, যেটা কিনা মূলত ফিটনেস ট্রেনার এবং মেডিকেল টিম যারা আছে, ফিজিও ডাক্তার, তাদের এই ইনফরমেশনটা একটু বেশি লাগে, কোচদেরও লাগে। তো অপোনেন্ট টিম অ্যানালিসিসের ক্ষেত্রে যেটা হবে যে আপনি হয়তো একটা টিমের, ধরেন আপনার নেক্সট যে টিমের সাথে আপনার খেলা, সেই টিমের আপনি হয়তো লাস্টের 3টা ম্যাচ দেখবেন, 3টা বা 2টা ম্যাচ, ডিপেন্ডিং অন টাইম, আপনার হাতে কতখানি সময় রয়েছে তার উপর বেস করে হয়তো 2টা ম্যাচ বা 3টা ম্যাচ আপনি দেখবেন। সেই 3টা ম্যাচ থেকে আপনি ম্যাচ কোডিং করবেন সফটওয়্যারকে দিয়ে, এটাকে সহজভাবে বলা যেতে পারে ম্যাচ ট্যাগিং বলা যেতে পারে সহজভাবে বোঝার জন্য। সেখান থেকে আপনি হয়তো 3টা ম্যাচ অ্যানালাইসিস করছেন, ট্যাগিং করছেন, তারা কীভাবে বিল্ড আপ করে, তারা কীভাবে প্রেসিং করে, তারা হাই ব্লকে প্রেসিং করে না মিড ব্লকে খেলে নাকি লো ব্লকে খেলে, তারা অ্যাটাকিং ফেজে কী করে, ডিফেন্ডিং ফেজে কী করে, ট্রানজিশনের সময় কী করে, সেট পিসের সময় কোন কোন প্লেয়ার আসে, তাদের কোনো সেট পিস আলাদা কোনো রুটিন আছে কি না, এই জিনিসগুলো আপনি ট্যাগিং করে ফেলেন। ট্যাগিং করে ফেলার পরে আপনি ওখান থেকে বের করলেন যে হ্যাঁ, ওরা লাস্ট 3টা ম্যাচে এইভাবে বিল্ড আপ করছে, দ্যাট মিনস আপনি প্যাটার্ন বের করার চেষ্টা করছেন, ওরা এভাবে বিল্ড আপ করে, ওরা এভাবে প্রেসিং করে। দেন সেটার উপর বেস করে আপনি একটা প্রেজেন্টেশন রেডি করবেন। সো আপনি যখন 3টা ম্যাচ দেখতেছেন, 3 দুগুণে 6 ঘন্টা আপনাকে ম্যাচ দেখতে হচ্ছে, ট্যাগিং করতে হচ্ছে, প্রেজেন্টেশন রেডি করতে হচ্ছে, হয়তো আপনার এই একটা টিমের 3টা ম্যাচ দেখতে গিয়ে বা এই প্রেজেন্টেশন রেডি করতে হয়তো আপনার 10 থেকে 12 ঘন্টা লাগতে পারে, ডিপেন্ডিং আপনার কতখানি সময় আছে। দেন সেটার উপর বেস করে আপনি হয়তো 20 মিনিট বা 30 মিনিটের একটা ম্যাক্সিমাম প্রেজেন্টেশন রেডি করবেন, যেটা হয়তো আপনি কোচকে শো করবেন, এবং শুধু কোচ না, কোচিং স্টাফ যারা আছেন সবাই মিলেই তারা দেখবেন এবং আলোচনা করবেন। সেখান থেকে আপনি যদি দক্ষতার সাথে
কোচের রিকোয়ারমেন্ট অনুযায়ী অপোনেন্ট টিমের এই অ্যানালিসিসটা বের করতে পারেন, প্রেজেন্টেশনটা রেডি করতে পারেন, তাহলে সেইটুকু এই 30 বা 25 মিনিটের এই প্রেজেন্টেশনটা কোচের জন্য এনাফ হতে পারে। যদি সেখানে আমার কোনো কিছু মিসিং থাকে, যে হ্যাঁ এই জিনিস আমি বের করতে পারি নাই, তাহলে হয়তো আমাকে কোচ আবার বলবে যে এই জিনিসটা অ্যাড করে দাও, ওদের প্রেসিংয়ের এই জিনিসটা মিসিং আছে, ওইটা তুমি একটু অ্যাড করে দাও। সো আমার দক্ষতার উপর ডিপেন্ড করবে যে আমি কোচের ইনস্ট্রাকশন কতখানি ফলো করতে পারছি, এবং সেই তার সে যেটা দেখতে যাচ্ছে, তাহলে আমি যদি 10 ঘন্টা সময় দিয়ে একটা ম্যাচ অ্যানালাইসিস করে টিমকে অ্যানালাইসিস করি, কোচকে কিন্তু 10 ঘন্টা সময় দিতে হলো না, কারণ তার আরও অনেক জায়গায় ইনভলভমেন্ট রয়েছে। সো সেই 30 মিনিট বা 25 মিনিটের ওই ভিডিও প্রেজেন্টেশন থেকে আইডিয়া পেয়ে যাচ্ছে। আর এটা যখন হয়ে যাচ্ছে, দেন কোচকে ডিসাইড করতে হবে যে তিনি এখন পরের ম্যাচের জন্য কীভাবে খেলবেন। যদি আপনার অপোনেন্ট টিম এভাবে বিল্ড আপ করে, আপনি প্রেসিংয়ে যাবেন কিনা, অপোনেন্ট টিম এভাবে প্রেসিং করে, আপনি বিল্ড আপ করবেন কিনা, ইত্যাদি বিষয়গুলো কোচের স্টাইল। আপনি তো অনেকগুলো ক্লাবে ছিলেন, সাইফ স্পোর্টিং ক্লাব এবং শেখ জামাল থানভীর ক্লাব। তো বিপিএল এ যেসব প্লেয়ার খেলেছে তাদের তো আপনি মানে অলরেডি অ্যানালাইসিস করেছেন। জি, আমাদের ধরেন যে আমরা যখন ওন টিমের অ্যানালিসিস যখন করেছি, নিজেদের টিমের খেলা, তখন আমাদের নিজেদের টিমে যেসব প্লেয়ার আছে তাদের অ্যানালিসিস করা হয়েছে যে হ্যাঁ এই জায়গাটা তার একটু মিস্টেক হয়েছিল, এটা সলিউশন কী হবে। কারণ ওন টিম অ্যানালিসিসের একটা পার্ট হলো এটা যে আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা আমাদের প্লেয়াররা করতে পেরেছে কিনা, যদি করতে পারে তাহলে আমাদেরকে এটা কন্টিনিউ করতে হবে। আবার রাইট, আবার যদি ওই প্লেয়ারটা কোনো একটা মিস্টেক করে থাকে বা ওই টিমটা কোনো মিস্টেক করে থাকে, সেই মিস্টেকটা যেন পরবর্তীতে সলিউশনটা কি সেটা আমাদের জানতে হবে, সে ওন টিম অ্যানালিসিস। আর অপোনেন্ট টিম অ্যানালিসিস থেকে আবার অপোনেন্টের সব প্লেয়ার সম্পর্কে আপনার অ্যানালিসিস হয়ে যাচ্ছে। মানে যারা ন্যাশনাল টিমের পাইপলাইনে আছে বা ন্যাশনাল টিমে খেলছে, মানে এদের সম্বন্ধে মোটামুটি আপনার ধারণা তাহলে হয়েছে যে আসলে মূলত প্রিমিয়ার লিগে যখন আমরা কাজ করতেছি, তখন প্রিমিয়ার লিগে অপোনেন্ট টিমে যেসব প্লেয়ার খেলতেছে বা ওন টিমে যেসব প্লেয়ার খেলতেছে, তাদের খেলা থেকে তাদের অ্যানালাইসিসগুলো আমাদের করা হয়ে যাচ্ছে। সো তাদের সম্পর্কে একটা আমাদের আইডিয়া, ভিডিও হতে পারে, স্ট্যাটস হতে পারে, ভিডিও থেকে স্ট্যাটস আসবে, যখন আপনি ট্যাগিং করে ফেলবেন স্ট্যাটস সহকারে চলে আসবে। সো আমরা এই ওন টিম অ্যানালাইসিস এবং অপোনেন্ট টিম অ্যানালাইসিস থেকে বাংলাদেশে যেসব প্লেয়ার খেলছে লাস্ট 4-5 বছরে আমার কাজ করার অভিজ্ঞতা, তাদের সম্পর্কে একটা ধারণা আমাদের আছে। তো বাংলাদেশে তো আসলে ফুটবলে একটা চেঞ্জ আসতে যাচ্ছে, যেটা হচ্ছে হামজা আসার পরে। সো হামজার বিষয়ে আপনার ধারণা কতটুকু আছে? মানে হামজার খেলা তো আপনি নিশ্চয়ই দেখেছেন, এবং তার বিষয়ে কি আপনার কোনো অ্যানালিসিস আছে? তার বিষয়ে আমরা মানে ওইটা হলো লাইক ধরেন আপনি যখন খেলা দেখছেন, সেটা ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা হতে পারে বা লা লিগার খেলা হতে পারে বা চ্যাম্পিয়ন্স লিগের খেলা দেখা হতে পারে, যখন আপনি খেলা দেখছেন সেখান থেকে আপনি অনেক কিছু শিখছেন, এবং সেই ম্যাচগুলোকে আপনি যখন খেলা দেখছেন তখন কিন্তু অ্যানালাইসিস করার চেষ্টা করছেন যে হ্যাঁ ওই টিমটা আসলে কীভাবে করছে। সো একই ইন্ডিভিজুয়ালি যদি আপনি চিন্তা করেন, ইন্ডিভিজুয়ালি সেই প্লেয়ারটা আপনি যদি ইন্ডিভিজুয়াল হামজার কথা চিন্তা করেন বা যে কোনো প্লেয়ারের কথা চিন্তা করেন, তাহলে নিশ্চয়ই আপনি সেই প্লেয়ারকেও দেখছেন যে ওই প্লেয়ারটার স্ট্রেংথ কী, ওই প্লেয়ারটার উইকনেস কী, ওই প্লেয়ারটা কোন জিনিস ভালো পারে উইথ বল, উইদাউট বল, ডিফেন্ডিং ফেজে, অ্যাটাকিং ফেজে, ট্রানজিশন ফেজে। সো হামজার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা যখন লেস্টার সিটি খেলা দেখি বা হামজা যখন ওয়াটফোর্ডে লোনে ছিল, সেই খেলাগুলো আমরা দেখেছি, সেখান থেকে আমাদের কিছু কালেকশন করা আছে আমাদের পার্সোনাল লেভেলে। সো তার সম্পর্কে কিছু আইডিয়া আছে, বাট আলটিমেটলি এটা যখন সে দেশে আসবে তাকে কীভাবে ইউজ করবে সেটা কোচ এবং টিমের উপর বেস করেই হবে। সে যখন আসবে তখন আলটিমেটলি আমাদের এটা একটা পজিটিভ মাইন্ডসেট থাকবে যে ভালো প্লেয়ার যখন আপনার টিমে থাকবে তখন আপনি ডেফিনেটলি সেটা দ্বারা পজিটিভলি ইনফ্লুয়েসড হবেন। ট্যাকটিক্যালি ইমপ্রুভমেন্টটা সেটা আবার একটু লম্বা সময়ের ব্যাপার, সেটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। বাট আমার কাছে মনে হয় যে এটা পজিটিভলি ইম্প্যাক্ট রাখবে, এবং এটা মূলত সাইকোলজিক্যালি এবং সোশ্যাল এবং সাইকোলজিক্যাল পার্ট থেকে পজিটিভ ইম্প্যাক্টটা বেশি হবে। ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ইমপ্রুভ করতে গেলে এটা লম্বা সময়ের একটা ব্যাপার, এটা 1 দিন 2 দিনে 3 দিনে বা 5 মাসে হয়ে যাবে না, এটা একটা লম্বা সময়ের ব্যাপার। বাট সাইকোলজিক্যালি এবং সোশ্যালি আপনি অনেক বেশি মোটিভেটেড থাকবেন। এটাতে আপনি সাথে সাথেই বেনিফিটেড হবেন না আসলে, বা মানে সময় লাগবে। কিন্তু বিশেষ করে আরেকটা জিনিস হলো যে সে যখন আসবে তখন সে আসবে হয়তো অল্প সময়ের জন্য, 3 দিন আগে হয়তো আসবে। সো জিনিসটা এই জন্যই বললাম এটা টেকনিক্যাল এবং ট্যাকটিক্যালের চাইতে বড় বিষয় থাকবে সোশ্যাল এবং সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট অনেক বেশি থাকার কথা। সোশ্যালি এবং সাইকোলজিক্যালি আমি দর্শকদের পয়েন্ট অফ ভিউ থেকেও বলি না, আমি প্লেয়ারদের পয়েন্ট অফ ভিউ থেকে মূলত বলেছি যে তাদের কনফিডেন্সটা বাড়বে যদি আমরা এখানে সবাই যদি কোপ আপ করে নিতে পারে এবং এখানে সবাই যদি সেভাবে এফোর্ট দিতে পারে, তাহলে সেক্ষেত্রে একটা পজিটিভ ভাইব আসবে সোশ্যালি এবং সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ডেফিনেটলি। মানে এই লেভেলের একটা ফুটবলারের আপনি যদি মানে জানার সুযোগ হয়, সেটা আপনার কাছে কেমন লাগবে বিষয়? যখন আপনি টপ লেভেলের খেলা অ্যানালাইসিস করছেন বা চেষ্টা করছেন, সেখান থেকে আপনার ইমপ্রুভমেন্ট প্রোগ্রেস অলওয়েজ বেটার হবে। সেটা আপনার নিজের জন্য ভালো, আপনি যদি সেটা অ্যানালাইসিস করতে পারেন প্রপারলি, সেটা যদি আপনার প্লেয়ারদেরকে দেওয়ার সুযোগ থাকে অথবা যদি আপনার কোনো জায়গায় প্রেজেন্টেশন করার সুযোগ থাকে, সেটাও অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতেই পারে। আচ্ছা, আপনি তো হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ে এই প্রফেশনে আসলেন, মানে প্রফেশনাল প্লেয়ারও না, আপনি যেটা বলছিলেন যে আসলে এই প্রফেশনে আসতে হলে ছেলেদের মানে যারা আগ্রহী তাদের আপনি কি মনে করেন কি করা উচিত? আচ্ছা, আমি যদি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি, আন্দ্রে ভিলাস বোয়াস নামে একজন কোচ ছিলেন, চেলসির কোচ ছিলেন, পরবর্তীতে টটেনহামের কোচ ছিলেন। উনি মরিনহোর সাথে কাজ শুরু করেছিলেন আসলে তারও আগে, স্যার ববি রবসনের সাথে সম্ভবত। উনি পর্তুগিজ কোচ, এখন আর কোচিংয়ের সাথে সম্ভব জড়িত নাই। উনি মরিনহোর সাথে চেলসিতে যখন আসছিলেন তখন উনি অ্যানালিস্ট হিসেবে কাজ করতেন, স্কাউট হিসেবে কাজ করতেন, অপোনেন্ট টিম অ্যানালিস্ট হিসেবে কাজ করতেন। উনি কাজ করা শুরু করেছেন 16 বছর বয়স থেকে, তখন সে ববি রবসনের সাথে কাজ করতেন এবং পরবর্তীতে মরিনহোর সাথে কাজ করেছেন।
তো প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে মানে খেলোয়াড়ি ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে ব্যাপারটা নেসেসারি না, আপনার ফুটবল নলেজ থাকতে হবে। তো ফুটবল নলেজ থাকতে গেলে ফুটবল ট্যাকটিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে ফুটবল নলেজ থাকতে হবে। সেটা আপনি পড়ে করতে পারেন, সেটা আপনি খেলা দেখে করতে পারেন, বা দুটো মিশ্রণে করতে পারেন। দুটো মিশ্রণে যদি করেন তাহলে বেটার। আপনার একটা থিওরিটিক্যাল নলেজও থাকলো, ব্যাকগ্রাউন্ড থাকলো, একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকলো, পাশাপাশি আপনি ফুটবল নলেজ খেলা দেখে শিখলেন, কোচের সাথে কাজ করলেন, শিখলেন। সো আপনার এই যে কোচিং লাইসেন্স বলি, কোচিং লাইসেন্সের সময় আপনি কিন্তু এই ধরনের আপনার নলেজগুলো আপনি গেইন করতে পারছেন। তো একই সাথে আপনি যখন খেলা দেখছেন, কাজ করছেন, এবং আপনার যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকে, বেশিরভাগ কোচ আপনি যদি দেখেন যারা খেলোয়াড়ি ব্যাকগ্রাউন্ড ছিল না, মরিনো সবার কিন্তু স্পোর্টস সায়েন্সের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে। মরিনো কিন্তু পর্তুগালে থাকা অবস্থা তার কিন্তু স্পোর্টস সায়েন্সের একটা 4 বছরের অনার্স ডিগ্রি আছে। এরকম অনেক কোচেরই আছে যারা বিশেষ করে যাদের খেলোয়াড়ি ক্যারিয়ারটা অত বড় ছিল না। সো আপনার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকা উচিত, থাকতে বেটার। আপনার ফুটবল নলেজ থাকা দরকার, সেটা হতে পারে একটা কোর্স থেকে, হতে পারে কোচিং লাইসেন্স থেকে, হতে পারে কোচদের সাথে কাজ করে। এই 3টা জিনিসের একটা মিশ্রণ। আর যেহেতু আপনি অ্যানালিস্ট হিসেবে যদি কাজ করতে চান, তাহলে আপনার টেকনোলজিক্যাল টুলস ব্যবহার করার একটা দক্ষতা থাকতে হবে। যেমন বলছিলাম সফটওয়্যার ব্যবহার করতে, এই ধরেন আপনি হার্ডলি স্পোর্টস কোড ইউজ করতে পারেন কিনা, আপনি ভিডিও অ্যানালিসিসের ক্ষেত্রে যে কোডিংয়ের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন কিনা, আপনি ভিজুয়ালাইজেশনগুলো কত সহজে করতে পারেন, কত রকম সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন। কারণ এক একটা সফটওয়্যারে এক এক রকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। প্লাস আপনি যদি জিপিএস থাকে, জিপিএস করতে পারেন কিনা, এগুলো হলো টেকনোলজিক্যাল টুলস ব্যবহার করার দক্ষতা। সো দুটো জিনিসের মিশ্রণ, একটা হলো নলেজ অফ দ্য গেম বা আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গেম, সেটা কোচিং লাইসেন্স এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে, স্পোর্টস সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে আসতে পারে। আর আরেকটা হলো টেকনোলজিক্যাল টুলস ব্যবহার করার দক্ষতা। এই দুটোর সংমিশ্রণে যখন আপনি কাজ করবেন, এই দুটো জিনিসের দক্ষতা আপনার প্রয়োজন হবে আপনি যদি পারফরমেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করতে চান। এবং এটা যে কেউ করতে পারবে। আমি একটা উদাহরণ যদি দিই ছোটো করে, সেটা হলো আমার এক ছোটো ভাই, সে রুয়েট থেকে পাশ করা। সে রুয়েটে থাকা অবস্থায় আমার সাথে তার পরিচয়। সে এখন ইংল্যান্ডে আছে, মিডলসেক্স ইউনিভার্সিটিতে লন্ডনে, সেখানে সে পারফরমেন্স অ্যানালিসিসের উপর মাস্টার্স করছে। সে রুয়েটে থাকা অবস্থাতেই সে এই স্কাউটিং অ্যানালাইসিস, গেম অ্যানালাইসিসের উপর অনেকগুলো কোর্স করেছে অনলাইনে, এমবিপি স্কুল অফ কোচেস বা এরকম যে কোর্সগুলো রয়েছে, ভালো ভালো কোর্স, সার্টিফিকেশন কোর্সগুলো করেছে। পাশ করার পরে সে এখন ইংল্যান্ডে অ্যাপ্লাই করেছে মাস্টার্স করার জন্য, এবং সেখানে মাস্টার্স করছে এবং সেখানে সে কাজও করছে। তো এই যে জিনিস, সে তার ক্যারিয়ারটা ইঞ্জিনিয়ারিং থেকে স্পোর্টস লাইনে গেল বা পারফরমেন্স অ্যানালিসিসের লাইনে গেল। এই পাথওয়েটা একটা পাথওয়ে হতে পারে যদি আপনার বাইরে যাওয়ার সুযোগ থাকে। আপনি যদি দেশে থাকতে চান, দেশে থাকতে পারেন। আপনার মাস্টার্স করার সুযোগ না থাকলে আপনি অ্যাটলিস্ট অনলাইন কোর্সগুলো করেন এবং কোচিং লাইসেন্সগুলো করেন। কোচিং লাইসেন্সগুলো করতে হবে কেন? কোচের ইনস্ট্রাকশনগুলো যেন আপনি ফলো করতে পারেন, কোচ যেটা বলতেছে সেটা আপনি বুঝতে পারতেছেন। যাতে দ্যাট ইজ ওয়াই আপনি যখন ম্যাচ দেখতেছেন, কোচের চোখ দিয়ে দেখতেছেন, কোচিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখতেছেন, সেই জিনিসগুলো আইডেন্টিফাই করতেছেন এবং দেন কোচের সাথে শেয়ার করতেছেন বা প্রেজেন্টেশন করতেছেন। আমি চিন্তা করি হবে যে ফুটবল খেলা যদি বলেন বা টিম গেম যেগুলো বলেন, এগুলো আসলে একজন দুজনের কাজ না, এগুলো হলো সবার মিলিত কাজ। সবার সেন্টারে হয়তো রয়েছে হেড কোচ, তার পাশে রয়েছে অ্যাসিস্ট্যান্ট কোচ, গোলকিপার কোচ, অ্যানালিস্ট, ফিজিও, ডক্টর, ম্যানেজমেন্ট, অনেক কিছু। সো সবার যে পার্টিকুলার রোল, একজন অ্যানালিস্টের যে রোল, সে অ্যানালিস্ট সেই রোলটা প্লে করছে কিনা, একজন অ্যাসিস্ট্যান্ট কোচের যে রোল, গোলকিপার কোচের যে রোল, বা প্রত্যেকের যে রোল। সো আমি মনে করি যে যার যেটা রোল, সে যদি সেটা পরিপূর্ণভাবে প্লে করতে পারে, দ্যাট উইল বি দ্য স্যাটিসফ্যাকশন। সো আমাকে যে রোলগুলো দেওয়া হবে, সেই রোলগুলো যদি আমি প্লে করতে পারি, সেটা ক্লাবে ছিলাম, ক্লাবে থাকা অবস্থা আমাকে যে রোলগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি আমি পূরণ করতে পারি, তাহলে আমার সেটা ভালো লাগবে, স্যাটিসফ্যাকশন থাকবে। একই সাথে এই কাজগুলো করার ক্ষেত্রে আমার যে স্কিলগুলো ডেভেলপমেন্ট করা উচিত, যে স্কিলগুলো আমি যদি ডেভেলপ করতে পারি, হয়তো আমি আরও একটু বেশি ইনপুট দিতে পারবো বা একটু বেশি ইম্প্যাক্ট রাখতে পারবো। সো আমার যদি ফুটবল নলেজ ভালো থাকে, তাহলে আমি হয়তো কোচের সাথে সেই লেভেলে শেয়ার করতে পারবো বা আলোচনা করতে পারবো। বাংলাদেশ টিমের সাথে আপনি কাজ করেন, এই জিনিসটা আপনাকে কতটুকু গর্বের আর কি? এটা ডেফিনেটলি ভালো লাগার ব্যাপার। আমি বলবো যে আমাদের ক্যারিয়ার পাথের ক্ষেত্রে ন্যাশনাল টিমের সাথে কাজ করা বলেন বা ফেডারেশনে কাজ করা বলেন, এটা আমাদের ক্যারিয়ার পথে একটা স্টেপ। ক্যারিয়ার পাথে যদি আমি লক্ষ্য বা স্বপ্নের কথা বলি, সেটা অনেক বড় হওয়া উচিত। সেক্ষেত্রে এটা একটা বড় একটা স্টেপ বা এটার বড় একটা লক্ষ্য বলা যেতে পারে, বা স্বপ্ন আমি মনে করি অলওয়েজ আরও বড় থাকা উচিত। আমি আমার যেই প্রোফাইল বলি বা আমার দক্ষতা বলি বা আমার নলেজ বলি, যেইটুকু আমি এখন পর্যন্ত অর্জন করতে পেরেছি, ডেফিনেটলি আরও অনেক কিছু শেখার এবং এক্সপ্যান্ড করার, এক্সপ্লোর করার বাকি রয়েছে, শেখার বাকি রয়েছে। বাট যেইটুকু আমি এখন পর্যন্ত কাজ করেছি লাস্ট 4-5 বছরের ক্লাবগুলোতে এবং অন্য দলের সাথে, আমি কনফিডেন্ট যে আমার যেইটুকু আমার কাছ থেকে কোচ বা টিম যেটুকু চাবে সেটুকু আমি পুরোপুরি দিতে পারবো আশা করি। এবং সেক্ষেত্রে আমি যেটা বলছি, আরও প্রোগ্রেস করার সুযোগ থাকছে এবং আরও প্রোগ্রেস করার ইচ্ছাও আমার রয়েছে।